একটা পাড়া আছে কাপড়পাড়া, পাড়াটার বয়স 400 বছর। আর্মি ওই জমি অধিগ্রহণ করতে চায়, অধিগ্রহণ করে রিসোর্ট বানাবে, 5 স্টার হোটেল বানাবে। এই যে সেনা কল্যাণ ট্রাস্ট আর হলো শিকদার গ্রুপ যৌথ প্রযোজনায় মেরিয়ট নামে একটা 5 স্টার হোটেল ওরা দিবে যৌথভাবে। কার সঙ্গে? এই যে চোর শিকদার গ্রুপ আর সেনা কল্যাণ সংস্থা। 5 স্টার হোটেলে নাকি অনেক কর্মসংস্থান হবে। কী কর্মসংস্থান হবে? আমার ওই যে জাতিগোষ্ঠীর মানুষটা এখনও জায়গা চেঞ্জ করে, এইভাবে জীবনযাপন করে, ওই জাতিগোষ্ঠীকে আপনি 5 স্টার হোটেলে কর্মী বানাবেন, মানে এটা সম্ভব আদৌ? 400 বছরের পাড়াটার বয়স, তাহলে ওই জমির মালিককে? বাংলাদেশ জন্মের বয়স কত বছর? একটা পাড়ার বয়স 400 বছর। আমরা কে আদিবাসী কে অনাদিবাসী এই প্রশ্নটা আজকে করি। পর্যটন নিয়ে যদি বলতে হয় যে বাংলাদেশে আসলে পর্যটন আসলে কি, পর্যটন কেন হওয়া উচিত, পর্যটন বাংলাদেশে পর্যটন শিল্পের আসলে স্কোপটা কেমন, বা কোথায় কোথায় আসলে ঘুরতে যাওয়া যায় বা কারা যাবে, এই জাতীয় যে খুঁটিনাটি। এবং আমরা হয়তো হাতে গোনা ডিপার্টমেন্ট থেকে বা যে কোনো জায়গা থেকে যখন ট্যুরের কথা ভাবি, হয়তো সুন্দরবন বা সাজেক, সেন্ট মার্টিন, এর বাইরে আমরা কিছু ভাবতে পারি না। এর বাইরে আসলে ভাবার জায়গা আছে কি না, সেই জায়গাগুলো নিয়ে হচ্ছে কিভাবে ডিল করা উচিত, পুরো বিষয়টা হচ্ছে তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। এটা হচ্ছে বেসিক আউটলাইন। আর ভাইয়া একটা স্টাইল হচ্ছে পছন্দ করে, সেটা হচ্ছে যে সবার কাছ থেকে আগে শোনা যে হচ্ছে কার কোন বিষয়ে জানার আগ্রহ। আমরা যেহেতু পাহাড় ও আদিবাসী নিয়ে আগের দিন মোটামুটি একটা ডিসকাশন করছি, আজকে আমরা মোটামুটি হচ্ছে পর্যটন নিয়েই ফোকাস করব, যে পর্যটনের বিষয়টা। তো পর্যটন বিষয়ে সেটা হতে পারে বাংলাদেশ বা দেশের বাইরে, আশেপাশের দেশ, সেই বিষয়গুলো নিয়ে যার যেই প্রশ্নগুলো আছে বা যার যেই অ্যাঙ্গেল থেকে ভাবতে ইচ্ছা করতেছে, আমার মনে হয় আমরা ভাই আগের দিনের মতোই সবার কাছ থেকে শুনে তারপরে হচ্ছে তারপরে সরাসরি ভাইয়ের কাছে। আমার কোশ্চেনটা ভাই, গত দিনের যে আলাপ থেকে এখন তো পর্যটনের আলাপ। আমাদের উত্তরবঙ্গে, মানে আমাদের বেসিক্যালি দেখা যায় উত্তরবঙ্গে কিন্তু অনেক পর্যটন আছে, যেমন লালমিরহাটে শালবন আছে, অনেকেই জানে না। এবং দেখা যায় যে উত্তরবঙ্গের লোকরাও খুব একটা ওই জায়গাগুলো ঘোরে না। দক্ষিণবঙ্গের লোক তো উত্তরবঙ্গে যায় না খুব একটা ঘোরার জন্য। এই যে একটা কি এটা বৈষম্য বলা যায় না, হয়তো বা লোকজন জানে না তাই ঘুরতে যায় না। এই যে একটা জায়গার পরিচিতি কম, মানে এটা কারণটা কি? হয়তো বা ওই জায়গাগুলো কিন্তু হিস্ট্রিগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি শালবনে গেছিলাম, আমি 2017 সালের ঘটনা, গেছিলাম। আমার কাছে দেখে মানে যে খুব একটা আগ্রহ নিয়ে কেউ যায় না, মানে এই একটা অনীহা উত্তরবঙ্গের যে ট্যুরিস্ট। যেমন দিনাজপুরে কয়েকটার কথা শুনলাম, এগুলো কিন্তু আসলে জানতাম না। মানে এই বিষয়গুলো নিয়ে আসলে জানার ইচ্ছা, কেন আসলে দুই অঞ্চলের বা দেখা যায় যে একই দেশ, বাট উত্তরবঙ্গের যে ট্যুরিস্ট স্পটগুলো এগুলো আসলে খুব একটা মানে মার্কেট নাই বললেই চলে, এরকম একটা অবস্থা। এটা নিয়ে আসলে জানার ইচ্ছা। ভাই আমার কাছে পর্যটনটা আসলে মানে নাথিং বাট এ রিক্রিয়েশন, মানে ঘোরার জন্য, আনন্দ পাওয়ার জন্য। আর বিশেষ করে আমার যেটা মানে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে হিস্টোরিক্যাল প্লেসগুলো একটু ঘোরা, এইটা। আর একটা জিনিস আমার পছন্দ, সেটা হচ্ছে এটা যদি দেশের বাইরে হয়, বিশেষ করে ইউনিভার্সিটিগুলো ঘোরা, এইটা আমার আর কি আসলে বেশি পছন্দ। আচ্ছা, আমার হচ্ছে দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে যে মানুষের যে বিকাশ, পর্যটনটা কিভাবে বিকাশকে হচ্ছে আরও বাড়াতে পারে, এই সম্পর্কে একটা ধারণা আমার দরকার। আর হচ্ছে যেটা প্রথমেই ওখান থেকে আসলো, যে হচ্ছে বাংলাদেশে পর্যটন কেন্দ্র কিন্তু যথেষ্ট আছে, কিন্তু বাংলাদেশে বাহির থেকে পর্যটক আসার পরিমাণে তো কম কেন, বা কেন এটাকে হচ্ছে গুরুত্বহীনভাবে দেখা হয়? আচ্ছা, পর্যটন বলতে আমি বুঝি হলো, আমি একটা জায়গায় ঘুরতে যাব, আমি কেন ঘুরতে যাব আর কি কারণেই ঘুরতে যাব, মানে এটার আমার এজেন্ডাটার কি, মানে আমি কি শুধু এন্টারটেনমেন্টের জন্য যাব? তো এই অ্যান্সার খোঁজার চেষ্টা করছিলাম অনেক আগে। তো আমি প্রথম পর্যটনে গেছিলাম যশোরে 2014 সালে, তারপরে কয়েকটা জায়গায় গেছি। কিন্তু আমি প্রেফার করি যে কোনো জায়গায় গেলে বাংলাদেশে মিউজিয়ামের সংখ্যাটা খুব কম, মানে অনেক অত্যাধিক কম। মানে অনেক আগে লেখকরা বলে গেছে আমরা জাদুঘরে কেন যাব, মানে মানে আমি যদি পর্যটন সম্বন্ধে ধারণা নিতে চাই, এটার সাথে আমি রিলেট করার চেষ্টা করি যে ওইখানে কোনো জাদুঘর আছে কি না, যেটা আমাদের পাহাড়ি অঞ্চলে সবচেয়ে কম জাদুঘর আছে, যেটা আরও বাড়ানো উচিত ছিল। তো আমার কোয়েশ্চেন হলো, বর্তমানে জাদুঘরের কোনো প্রভাব আছে কি না পর্যটনের উপর? না ওর ওই কথা না, আমার মিউজিয়ামের কথাটা বলতে মনে ছিল। আচ্ছা, আমার কাছে হচ্ছে পর্যটন এবং পর্যটন শিল্প দুই ধাঁচের মনে হয়।
পর্যটন যে বিষয়টা বাংলাদেশে যে জিনিসটা দেখি পর্যটনের, আমরা দেখি যে যে এলাকায় পর্যটন শিল্প গড়ে উঠতেছে সে এলাকায় যে মানুষজন থাকে তারা ভয়াবহ লেভেলের ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি পাহাড়ের দিকে তাকাই তবে পাহাড়, যদি হাওরের দিকে তাকাই তাহলে হাওরের দিকে যেরকম আমরা দেখতে পাই হচ্ছে ওই হাওরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করছে, সেখানে বন্যার সময় পানি আসে, কৃষকরা ভয়াবহ লেভেলের ক্ষতিগ্রস্ত হয়। মানুষজন যায় টলিথিন ফেলে, সেই পলিথিন আবাদি জমির উপরে গিয়ে পড়ে। পরবর্তীতে যখন আবাদের সময় আসে তখন কৃষকদের মানে মাটির উর্বরতা তৈরি করতেই একটা বিশাল লেভেলের বেগ পাইতে হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে এইখানেই যে বাংলাদেশের এই যে পর্যটন, এই পর্যটনটাকে অ্যাকচুয়ালি পর্যটন শিল্প হিসেবে কিভাবে গড়ে তোলা যাইতে পারে আর কি, যেটা বিদেশে আমরা দেখতে পাই যে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের চলাচলের উপর ডিপেন্ড করে সেখানকার পর্যটন শিল্পটা মানে সুন্দরভাবে গুছায় তৈরি করা হয়েছে আর কি। আমার মনে হয় যে আমরা মোটামুটি একটা আউটলাইন পেয়ে গেছি, এবার হচ্ছে আমরা ভাইয়ের কাছে যাই সরাসরি। আর যারা প্রশ্ন করলেন সবগুলো প্রশ্ন একসাথে কিন্তু মাথায় থাকবে না বলার সময়, তাই না? এটা স্বাভাবিক। আর যে জায়গাগুলো এড়াই যাচ্ছে একটা মোটামুটি একটা ওভারঅল একটু বলার চেষ্টা করি, তারপরে যেটা এড়াই যাচ্ছে সেটা আবার একটু রিপিট করবেন কোশ্চেনটা, এটা সবচেয়ে ভালো হবে, তাই না? এই যে এখানে খাতা কলম আছে, আলাপের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে খাতা কলমটা টেনে নিয়ে প্রশ্নটা লিখে পড়ে ভাই। হ্যাঁ, এটাও হয়। চন্দনের কাছে রাখুন। যাই হোক, আমি প্রথম হাওরের কথা বললো একজন, হাওর থেকে শুরু করে একটা খুব মজার ব্যাপার। হাওরে আপনারা জানেন এখন প্রচুর হাউস বোট হয়েছে, তাই না? প্রচুর হাউস বোট হয়েছে। আমার ট্যুরিজম, আমি ব্যক্তিগতভাবে আমি জাস্ট একটু শেয়ার করে শুরু করতেছি। আমি হাউস বোটে ট্যুর করাই না। এত পর্যটন দেখতেছিলাম, এত জায়গায় পর্যটনকে হাউস বোটে ট্যুর করাই না। এইটার কারণ হলো, খুব বড় একটা কারণ হলো এই পর্যটনটা কীভাবে স্থানীয়দের ক্ষতিগ্রস্ত করছে সেইটার গল্পটা আপনাদের একটু বলি, তাহলে আপনাদের বুঝতে পারবেন যে কোনটা আমাদের পর্যটন করা উচিত, কোনটা পর্যটন করা উচিত না। পর্যটনটা কীভাবে করা উচিত, পর্যটন তো অবশ্যই দরকার, কিন্তু কোন পর্যটনটা আমরা করব, কোনটা করব না। আমরা যখন প্রথমে সুনামগঞ্জের দিকে যাই, যখন এই টাঙ্গুয়ার হাওর বা বিভিন্ন হাওরগুলোতে আমরা ঘুরি, হাওর বাওরগুলোতে ঘুরি, তখন কিন্তু পাওয়া যেত, ছোট যে গ্রামীণ মানুষদের নৌকা আছে না, এই নৌকাগুলো আমরা পাইতাম। এই নৌকাগুলো সারাদিন তোমাকে নিয়ে সারাদিন ঘুরবে, তোমরা 5-6 জন বন্ধুবান্ধব গেছো, সে তো হাতে চালাচ্ছে, তার তো তেল খরচ নাই। তার মানে সে সারাদিন যদি তুমি 1000 টাকা দাও, তুমি সুন্দর করে কিন্তু 6 জন উঠলে একটা নৌকায় বা 10 জন উঠলা, তুমি কিন্তু সুন্দর করে তার মানে পার পার্সন তোমার খরচ হলো কত, খেয়াল করো, 100 টাকা। সে থাকাচ্ছে কিন্তু তার বাড়িতে। আমরা ট্রেন নিয়ে যাইতাম, তার বাড়ির আঙ্গিনে আমরা ট্রেন করতাম, তার বাড়িতে একটা টয়লেট আছে, সে ওই হাওর থেকে মাছ ধরতো, এবং সে ওই নৌকা কিন্তু তার মাছ ধরার নৌকা বা বিভিন্ন কাজে ব্যবহার হয় হাওরে, এবং ওই নৌকা দিয়ে সে কিন্তু তুমি তার বাড়িতে থাকতা, তার বাড়িতেই খাইতা। এই পর্যটনটা ছিল। এইটাকে আমরা কোন দিকে কনভার্ট করলাম এখন দেখেন। এখন আমাদের ছবি দরকার সবার। এই জায়গাটায় এসে আপনি খেয়াল করেন, এটাতে খরচ আপনার কত হইতো? সর্বোচ্চ আপনার যাওয়া আসা বাস ভাড়া, আপনার নৌকা খরচ 100 টাকা বা 200 টাকা পার পারসন। আর থাকা খাওয়া আপনি তার বাড়িতে থাকতেছেন, ওই গ্রামীণ মানুষটাই রান্না করতেছে, কিছু প্রফিট করে সে আপনাকে কিন্তু দিচ্ছে, তার জীবনটা চলতেছে। তার মানে গ্রামীণ মানুষ আমার পর্যটনের সঙ্গে কানেক্টেড অনেক আগে থেকে। আমরা নতুন করে যখন হাউসবোট হচ্ছে, ও হচ্ছে, তখন আমরা বলার চেষ্টা করতেছি না এই পর্যটন মানে আমরা উন্মোচিত করলাম মানুষের জন্য, তাই না? কিন্তু পর্যটনটা তো আগে থেকেই ছিল, না? আগে মানুষ নদীতে ঘুরতে যাইতো না? আগে মানুষ সমুদ্রে ঘুরতে যাইতো না? যাইতো তো, এটা তো কোনো বন্ধ ছিল না। এখন এই জায়গায় হাউসবোট এসে কী করলো? আমরা জানি যে হাওরের পানি কিন্তু বেশি গভীর না, ওটা কিন্তু পরবর্তীতে মাঠ হয়ে যায়, ফসল ফলায় তারা, আবার মেঘালয়ের পাড় থেকে পানি নামে, তারপরে আবার পূর্ণ হয়, আবার মাছ হয়, এরকম তো। এখন যতগুলো হাউসবোট হয়ে গেছে, আপনি দেখবেন যে 150-র মতো হাউসবোট হয়ে গেছে হাওড়ে এখন। এতগুলো হাউসবোট কাদের? 40 লাখ 50 লাখ বোটের পিছনে খরচ করছে, থাকার জন্য এসি রুম করছে, হ্যাঁ। কিন্তু আমি কোন ল্যান্ডস্কেপটা দেখতেছি? ওই গ্রামীণ মানুষের ল্যান্ডস্কেপটা দেখতেছি। দেখতে গিয়ে আমি কি করলাম? আমি ওইখান থেকে যে পানিটা নিচ্ছি, ব্যবহার করতেছি, আমার বাথরুমটা যাচ্ছে কোথায়? ওই পানিতেই যাচ্ছে। আমি যে প্লাস্টিকটা ফেলতেছি সেটা যাচ্ছে কোথায়? ওই কৃষকের জমিতেই যাচ্ছে। এবং মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে হাউসবোটগুলো চলার ফলে যেটা হয়েছে, মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে। হ্যাঁ, আমি পর্যটন করি, আমি কমার্শিয়াল পর্যটন করি, কিন্তু আমি যখন এটা বুঝি যে আমি একটা গ্রামীণ মানুষের ক্ষতি করলাম, আমি তখন আর হাউসবোটে ট্যুর করি না। আমি খুলেই বললাম, আমি সমস্ত ট্যুরিজম আপনি দেখবেন আমি টাঙ্গুয়ার হাওরে ট্যুর করি না, কারণ ওখানকার পানির লেয়ারটা অত বেশি ডিপ না যে আপনার ওই মলমূত্র, ওরা তো একদম যতক্ষণ পর্যন্ত নৌকা চলে, একদম একটুক পানি থাকবে ততক্ষণ পর্যন্ত ওরা কিন্তু হাউসবোট চালাবে, তাই না? তার মানে আমি গ্রামীণ মানুষ, আমার পর্যটনের ফলে, এই যে আজকে যে পর্যটনটা দেখছি টাঙ্গুয়ার হাওরে, এইটার ফলে আমার গ্রামীণ মানুষটা ক্ষতিগ্রস্ত হলো না উপকৃত হলো?
এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে চিন্তা করে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন এবং এইসব নিয়ে আমাদের মুক্ত আলোচনার কারণ কি, এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে সবার, তাই না? তার মানে এটা আমার দেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার গ্রামীণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যার ল্যান্ডস্কেপ দেখতে যাচ্ছি আমি তাকেই ক্ষতিগ্রস্ত করতেছি, তার নৌকাটা আর ভাড়া হচ্ছে না, ওই রুজিটা তার বন্ধ হয়ে গেল। হাউসবোটে আপনি ঢাকা থেকে বাসে উঠবেন, আপনি সুনামগঞ্জে নামলেন, আপনি নেমে কিন্তু আপনি হাউসবোটে উঠলেন, ওই কর্পোরেট কোম্পানি আপনাকে সমস্ত খাওয়াচ্ছে, থাকাচ্ছে, ঘোরাচ্ছে, আবার আপনি কিন্তু বাসে উঠলেন, আপনি চলে আসলেন। গ্রামীণ মানুষটার সঙ্গে আপনার যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা টোটালি অফ হয়ে গেল। এইটা হলো হাওড়। এখন আসি উত্তরাঞ্চল থেকে। আমরা পাহাড় যেহেতু আসবেই, পাহাড় নিয়েই সবচেয়ে বেশি কথা হয়, এই জন্য পাহাড়ের প্রশ্নটা পরে রাখতেছি। ভাই যেটা বললো যে আমাদের নর্থ বেঙ্গল, মজার ব্যাপার, আমি সর্বপ্রথম যখন আলিপুরদুয়ার নামে একটা জায়গায় যাই, জাস্ট কোচবিহার আলিপুরদুয়ার, আমাদের রংপুরের উল্টা পাশে, লালমনিরহাটের উল্টা পাশে কিন্তু তোমার কোচবিহার আলিপুরদুয়ার, তাই না? ওখানে গিয়ে আমি প্রথমে এত জনপ্রিয় একটা জায়গার নাম হলো জলদাপাড়া। আপনি খেয়াল করে দেখেন ভাই, একটা গ্রামীণ জায়গা, একটা পাড়া, সেইটাকে এইভাবে ধরেন প্রতিটা জায়গায় দেখবেন মমতার ছবি দিয়ে এক্সপিরিয়েন্স জলদাপাড়া, এত মানুষ যায় জলদাপাড়া। আমি বললাম কেন যায়? আমি যাওয়ার সময় দেখি ভুট্টার ক্ষেত, আমি দেখি ছাগল, এ তো সব আমার উত্তরবঙ্গ। গিয়ে দেখি রাত্রেবেলা আবিষ্কার করলাম ওখানে একটা নদী। আমি বললাম আমি এখানে আসলাম যদি এত টাকা ভাড়া দিয়ে, 5,000 টাকা রুম ভাড়া দিয়ে মানুষ এখানে থাকতেছে, কলকাতা থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এখানে কেন? পরে দেখলাম রাত্রেবেলা ওরা জঙ্গলটা বাঁচায় রাখছে, ওই যে জঙ্গলের মধ্যে যায়, ওই যে শালবনের জঙ্গলের মধ্যে যায়, সাফারি করে, বন্যপ্রাণীটা বাঁচায় রাখছে। এইটা দেখার জন্য মানুষ কিন্তু ওখানে সময় দিচ্ছে। অথচ আমরা আমাদের শালবনকে কী করছি, এটা নিয়ে কিন্তু আমরা আগের সেশনে কথা বলছি যে আমাদের শালবনটাকে আমরা কিন্তু দেখেন, শালবনের ভিতরে যখনই আপনি ঢুকবেন দেখবেন যে চুরি, ছিনতাইকারী, সব ডাকায়, চোর ডাকায়, বন বিভাগের লোক তাহলে কী করতেছে? আমার ওই যে 2017 সালে আমরা যখন গেছিলাম, হ্যাঁ, আমাদেরকে বেশি দূর ঢুকতে দেয়নি। তাহলে এই যে ব্যাপারগুলো হচ্ছে, তার মানে আমরা ইনসিকিউর করে ফেলছি, পর্যটনটাকে আমরা ইনসিকিউর করে ফেলছি। এইটা হলো একটা মোটা দাগে আলাপ। আর আমরা জানি যে একটা সময় আমরা গুহাতে থাকতাম বা আমরা গাছে থাকতাম, আমরা জায়গা চেঞ্জ করতাম, কিন্তু এই জঙ্গল থেকে ও জঙ্গল, ও জঙ্গল থেকে ও জঙ্গল। মানুষ এখন মনে করে যে মানুষ মুক্ত হয়ে গেছে বাড়ি করার ফলে। কৃষি বিপ্লব যখন শুরু হলো, মানুষ মনে করলো যে আমার তো খাদ্যের নিশ্চয়তা হয়ে গেছে, আমি তো খাবারটা ফলাইতে পারি, সে কিন্তু আটকে গেল। আগে কিন্তু মানুষ ঘুরতো, আমরা ঘুরি কেন? আমরা ঘুরি মূলত আমাদের জিনের মধ্যে ওইটা আছে যে আমরা এক সময় আমাদের পূর্বপুরুষরা ঘুরে ঘুরে বেড়াইতো, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াইতো, খাবার সংগ্রহ করতে চলতো। যখন কৃষি বিপ্লব আসলো, আমরা যখন জঙ্গল কাটা শুরু করলাম, জঙ্গল কেটে যখন আমরা চাষের জমি করলাম, তখনই কিন্তু আমরা আটকে গেলাম। আমরা বাড়িঘর করলাম, আমরা বিল্ডিং করলাম, আমরা মল করলাম, সব কিছু করে আমরা আটকে গেছি আমাদের একটু জায়গার মধ্যে। আমরা তখন মাঝে মাঝে আমাদের সেই পুরনো ব্যাপারগুলো সেটা আবার মাথার মধ্যে আসে। এই কারণে কিন্তু আপনি দেখবেন, আপনি ঘুরতে যান, আপনি দেখেন একটা অফিসে, তখন আপনি এক মাসে, যে আমি একটা অফিসিয়াল ট্যুর করে আসলাম, 1 মাস 2 মাস 3 মাস তারা যখন কাজ করতে করতে, একই কাজ করতে করতে ক্লান্ত, তখন সে কিন্তু আবার বের হইতে যাচ্ছে। সে কিন্তু বের হয়ে আমার কিছু দেখতে চায় সেটা না, কিন্তু ওই নদীর ধারে যাইতে যাচ্ছে, ওই সমুদ্রের ধারে যাইতে যাচ্ছে, সে মুক্তি চাচ্ছে। কিন্তু সে তো তার নিজের মুক্তি নিজেই নষ্ট করছে, জঙ্গল কাটছে, করছে, সে মনে করছে যে আমি সেটেল, কিন্তু সে সেটেল না। এখন এই সেটেল না, এই জাতিগোষ্ঠীকে আপনাকে খোঁজার জন্য মিউজিয়ামে যেতে হবে না তো, আপনাকে এখনও ঘুরলে আপনি ওই জাতিগোষ্ঠী পাবেন, এবং আপনি বাংলাদেশেই পাবেন, এবং আপনি বান্দরবনেই পাবেন। আপনি এখন এখান থেকে মোড় পাড়াগুলোতে যান, আমরা যখন অ্যাডভেঞ্চার করবেন, আপনারা যখন যাবেন ভিতরের পাড়াগুলোতে, দেখবেন অনেকগুলো পাড়া পাবেন যে পাড়া তার স্থায়ী না, তার বাড়ি করছে, ঠিক আছে, তাদের এখনও জীবন জীবিকা জঙ্গল থেকে আসে। এক সাইডে জুম করে, অর্থাৎ ধানটা চাষ করে, এক সাইডে সে জঙ্গল বাঁচায় রাখে, ওই জঙ্গল থেকে বাঁশ কাঠ নেয়, ওখান থেকে বন্যপ্রাণী নেয়, জুমটাতে ধান হয়, চাল হয়, অন্য কিছু হয়। জুম সমন্বিত চাষ পদ্ধতি, ওখানে ভুট্টা হয়, অনেক কিছু হয়, আদা হয়, হলুদ হয়, কুমড়া হয়, সবই হয়, একসঙ্গে চাষ করে। সে খাবারটা ওখান থেকে পাচ্ছে, মাংসের চাহিদা দরকার, জঙ্গলটা বাঁচায় রাখছে, সে বন্যপ্রাণী ধরতেছে, সে খাচ্ছে, এবং ওই জঙ্গল বাঁচায় রাখছে বলে তার পানিটা এখান থেকে আসতেছে, তার পানির সোর্সটা এখান থেকে আসতেছে। এখন এই যে চমৎকার একটা জিনিস আমরা দেখতেছি, যেটা ফাংশন করতেছে, যেটা এখনও বেঁচে আছে, আমার পর্যটন কোনটা? এইটা কিনা, এই জীবনটা দেখা। আমরা যদি ওই জীবনটাকে বাঁচায় রাখতাম ওখানে সাথেকে, এবং আমরা যদি পরিকল্পিতভাবে ওই গ্রামীণ মানুষদের দিয়েই যদি পর্যটনটা করাতাম, তাদের বাড়িতে যদি টয়লেটের ব্যবস্থা করতাম, যে হ্যাঁ আপনারা একটা টয়লেট করেন, আমরা ওখানে গিয়ে ভাড়া থাকবো, তাহলে জিনিসটা কীরকম হতো?
এখন এই ঘুরে বেড়া জাতি যে বললাম, মোরো নামে বান্দরবনে একটা চমৎকার জাতিগোষ্ঠী আছে মুরং। আপনি এখনও যদি ভিতরে মোরো পাড়াগুলোতে যান, আপনি দেখবেন এবছর আপনাকে আমি যে পাড়ায় নিয়ে গেছি 3 বছর পর গিয়ে দেখবেন ওখানে আর পাড়া নাই। ওরা পুরোটাই চলে গেছে আরেক দিকে কেন গেছে? সে সেখানে জুম করছে, জুম করার পর ওখানে তো ফার্টিলাইজার দেওয়া হয় না এভাবে আমাদের এখানে যেভাবে দেওয়া হয়, ওরকম পানির সোর্সও নাই। ওই মেঘ বর্ষাকালে আসবে, এই যে এখন শুকনা মৌসুম আসতেছে, এখন জুম পড়াবে, ওই যে সাইডটা হবে ওইটাই সার। এখন ওখানে বীজ পোতা শুরু করবে, এইটা এখন শুকায় যাবে, একে ড্রাই হবে, ড্রাই হওয়ার পর কিন্তু ওটাকে করবে, পোড়াবে, পোড়ানোর পর ওটা ওই অবস্থায় থাকবে। থাকার পর যখন বর্ষা আসা শুরু করবে, বৃষ্টির পানি পড়া শুরু করবে, তার আগে কিন্তু বীজ পুঁতে দিবে। ধানের বীজ, আমরা যেমন ধান কী করি, চারা গাছ করে তারপরে পুঁতে দেয় না, ওরা এটা করে না, ওরা বীজে ঢুকায় দেয়, বীজ ঢুকায় দেয়, এরকম বিভিন্ন শস্যের বীজ ঢুকাই দেবে। মেঘের বৃষ্টি আসলো বর্ষাকালে, চারা উঠলো, এই যে ধানে ভরে গেল। এখন ওই জমিটাতে একবার আবাদ করার পর পরের 2বার আর আবাদ হবে না, তাকে ফেলে রাখতে হবে। তখন সে কী করবে? ওখানে পাড়া রেখে সে তখন কিন্তু আরেক জায়গায় চলে যাচ্ছে, আরেক পাহাড়ে চলে যাচ্ছে, আরেক পাহাড়ে গিয়ে আবার জুম করতেছে। তার মানে এই যে ওদের এই কারণে দেখবেন যে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিলি ব্যবস্থা সম্পূর্ণ আলাদা আমাদের চেয়ে, তাই না? আমরা মাঝে মাঝে বলার চেষ্টা করি না, ওরা যদি এখানে জমি কিনতে পারে আমি ওখানে জমি কিনতে পারবো না কেন? আপনি পারবেন না, কারণ হলো আপনি ওই জীবনের সঙ্গে অভ্যস্ত না। আপনি বহু আগে আপনার পূর্বপুরুষ, আপনি ওই জীবনটা ছেড়ে আসছেন, ওই জীবনটা এখন আমরা চালাই না, ওরা এখন ওই জীবনটার মধ্যে আছে। আপনি কি এখন আপনার আমার সবারই পূর্বপুরুষ তো সাপ ব্যাঙ এইসবই খাইছে না? যখন জঙ্গলি জীবনযাপন করতে খাইছে না? আজকে কিন্তু আমরা নাক ছিটকাই, তাই না? আমরা এখন নাক ছিটকাই, এটা আমরা শিখে গেছি, কারণ আমরা এখন বলতেছি আমরা সভ্য হয়েছি। ওরা ওই অসভ্য আছে বলেই কিন্তু ওরা জঙ্গলটা বাঁচায় রাখছে, এবং ওদের জঙ্গলটা দেখতে আমরা যাই, এইটার নাম দিচ্ছি আমরা পর্যটন, তাই না? জঙ্গলটা না থাকলে আপনি যাইতেন? গিয়ে থাকেন পুরোটাই গাছ টাছ কেটে ফেলে যদি মরুভূমি করে, কোনো ঝর্ণা যদি না থাকে, কোনো পানির স্রোত যদি না থাকে, কোনো নদী যদি না থাকে, ওই জীবনটা যদি না থাকে, আপনি যাবেন? তাহলে পরবর্তীতে আপনি খেয়াল করবেন যে রিজার্ভ ফরেস্টগুলো যে ঘোষণা হয়েছে, এগুলো কিন্তু অনেক পরে ঘোষণা হয়েছে, 80-র দিকে আপনি দেখবেন, 70-80-র দশকের দিকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা হয়েছে। তার মানে ওই যে রিজার্ভ ফরেস্ট আমরা ঘোষণা করলাম, ওই অঞ্চলগুলো কাঁচালং রিজার্ভ, সাঙ্গু রিজার্ভ, মাতামুর রিজার্ভ, এই যে রিজার্ভ অঞ্চলগুলোতে আমরা ঘোষণা করলাম, ও বনটা বাঁচায় রাখছে বলেই আমরা রিজার্ভ অঞ্চলটা ঘোষণা করতে পারছি। আর আমরা জাহাঙ্গীরনগরের গাছ বাঁচাইতে পারতেছি না, তাই না? দেখেন ভাই, এতগুলো মানুষ, এত শিক্ষিত মানুষ, এত ধরেন ওয়েল এডুকেটেড মানুষ, এখানে আমরা এক জাহাঙ্গীরনগরের প্রাণ প্রকৃতি বাঁচাইতে পারতেছি না, আর সেখানে দেখেন তারা যুগ যুগ ধরে এটা বাঁচায় রাখছে। একটা পাড়া আছে কাপড়ুপাড়া, পাড়াটার বয়স 400 বছর। আর্মি ওই জমি অধিগ্রহণ করতে চায়, অধিগ্রহণ করে রিসোর্ট বানাবে, 5 স্টার হোটেল বানাবে। ওদেরকে কি বললো? কাপড়ুপাড়া, এরাপাড়া, দরাপাড়া, 3টা পাড়া। এখন তাদের অধিগ্রহণ করবে কাকে দিয়ে? এই যে সেনা কল্যাণ ট্রাস্ট আর হলো শিকদার গ্রুপ, যৌথ প্রযোজনায় মেরিয়ট নামে একটা 5 স্টার হোটেল ওরা দিবে যৌথভাবে। কার সঙ্গে? এই যে চোর শিকদার গ্রুপ আর সেনা কল্যাণ সংস্থা। সেনা কল্যাণ সংস্থা কি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান? এ তো সেনাবাহিনী না, এ তো সেনা কল্যাণ সংস্থা। ওদের একটা বলতে পারেন যে সোশ্যাল ওয়েলফেয়ার, মানে এই জাতীয় একটা সংগঠন, তাই না? পুলিশ কল্যাণ সংস্থা আছে, এরকম বিজিবি কল্যাণ সংস্থা আছে, সে তো আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না। তাহলে সে এই জায়গা অধিগ্রহণ করে কী চায়? সেখানে 5 স্টার হোটেল বানাইতে চায়। 5 স্টার হোটেলে নাকি অনেক কর্মসংস্থান হবে। কী কর্মসংস্থান হবে? আমার ওই যে জাতিগোষ্ঠীর মানুষটা এখনও জায়গা চেঞ্জ করে, এইভাবে জীবনযাপন করে, ওই জাতিগোষ্ঠীকে আপনি 5 স্টার হোটেলে কর্মী বানাবেন, মানে এটা সম্ভব আদৌ? এবং এইটার কারণে কি হলো? তারা সম্মিলিতভাবে তারা সবাই মিলে মানববন্ধনে নামলো রাতারাতি গোপনে। বাংলাদেশে কোনো পত্রিকা নিউজ করলো না ভাই, নিউজ করলো বাইরের পত্রিকা, অ্যামনেস্টি করলো, বিবিসি করলো, এরা নিউজ করলো। এরা নিউজ করার পর অন্যরা এখন না করলে কিছু হয় না, ওই যে প্রথম আলো যে ওরা করছে, আমাদের একটু নিউজ করতে হবে ছোটো করে। আমরা ওদের ওই জমিগুলো বাঁচানোর জন্য সব জায়গায় মানববন্ধন করেছি, রংপুরে মানববন্ধন করাইছি, চিটাগঙ্গে করাইছি, যেন ওই মানুষগুলো বেঁচে। কাপড়ুপাড়ার বয়স 400 বছর, বাংলাদেশ স্বাধীনের বয়স কত বছর? হ্যাঁ, 400 বছরের পাড়াটার বয়স। তাহলে ওই জমির মালিককে? বাংলাদেশ জন্মের বয়স কত বছর? একটা পাড়ার বয়স 400 বছর। আমরা কে আদিবাসী কে অনাদিবাসী, এই প্রশ্নটা আজকে করি। বাঙালি তো একটা মিক্সচার, যেটা আপনি বলেন তো এত বেশি মিক্সচার হয়েছে, আমাদের কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিলে? কারণ ওই যে উপর থেকে আসা মানুষের সঙ্গে যেমন দেখা হয়েছে আমাদের, এই নিচ থেকে আসা বা আপু আসছে,
উপর থেকে মানুষ আসতেছে। এই পর্যটনের মূল ব্যাপারটা হলো এটা। এখন আপনি এই যে মোরো জাতিগোষ্ঠী, তার সামনে তো লাইভ আছে, আপনি এই জিনিসটা তো খুঁজতে যাচ্ছেন, এটা পর্যটনে উপস্থিত। ওই পর্যটনটা আমরা করতেছি না। আমরা যদি তার প্রতিটা বাড়িতে ঘরে যদি, এটা ইন্ডিয়া করছে, কীভাবে করছে আপনার সামনে চমৎকার উদাহরণ আছে। পশ্চিমবাংলা কী করছে, ওরা গ্রামীণ মানুষদের একটা লোন দেয়। লোনটা হলো টয়লেটের লোন। টয়লেটের লোনটা কীরকম দেখেন, আপনি আপনার বাড়িতে, ধরো তোমার বাড়িতে, তোমার গ্রামের বাড়িতে, তুমি চিন্তা করতেছো আমার গ্রামের বাড়িতে সুন্দর সামনে একটা নদী গেছে চমৎকার, আর একটা বাগান আছে, আমার গ্রামের ওই বাড়িটা আছে, কেউ ওই বাড়িটাতে সে এই যে মুক্তি পেতে চায় না মানুষ, গিয়ে দেখেন যে এই যে 14 তারিখে ট্যুর করাইলাম ভাই, এত মানুষ পিল করতেছে, কোনো শান্তি নেই, কোথাও ঘুরে শান্তি নেই, কারণ ওই একদিন ছুটি পেয়েছে। আর আপনি গ্রামে যান না কেন? আপনার গ্রামের বাড়িটা তো পড়ে আছে, আপনি গ্রামে যান না কেন? আপনাকে কেন সাজেকে যাইতে হবে, আপনাকে কেন রাঙামাটি যাইতে হবে, কেন কক্সবাজার, এটা আমরা বুঝাইতে পারি না। আপনার কারণ যাইও না কেন, কারণ হলো আপনার অ্যাকোমোডেশনটা সেট করা নেই। আপনি আপনার বাড়িতে প্রপার টয়লেটটা করেন। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেখেন কী করছে, ওখানে ওদের সঙ্গে তো আমরা ট্যুরিজমে কানেক্টেড। ওরা যেটা করছে, টয়লেটের জন্য একটা লোন দিয়েছে। লোন দেওয়ার পর বলছে আপনি এই লোন শোধ করবেন, আপনি এখানে টয়লেটটা ভালো করেন, আপনার যে বাড়িঘর আছে, আপনার যে গেস্ট রুম আছে, ওইটা আপনি ভাড়া দেবেন, এবং ওই টাকা দিয়ে আপনি এই লোনটা শোধ করবেন ধীরে ধীরে। এবং এইরকম করতে 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 উত্তরবঙ্গে একটা জেলা কালিম্পং, পাহাড়ি জেলা, কালিম্পংয়ে যতগুলো হোমস্টে আছে গোটা এশিয়াতে এতগুলো হোমস্টে নেই। এই জায়গায় চলে গেছে তারা ওই গ্রামীণ মানুষটা এখন কম্পিটিশন করতেছে কার সঙ্গে? 5 স্টার হোটেলের সঙ্গে কম্পিটিশন করতেছে। আপনি তার গ্রামের বাড়িতে গিয়ে দেখেন এসি, গিজার, সব ফ্যাসিলিটিস আপনি পাবেন, যেটা একটা 5 স্টার হোটেল তাকে আসতে হচ্ছে, তাকে জায়গা কিনতে হচ্ছে, কিন্তু তার তো এটা নিজের জায়গা, নিজের বাড়ি। প্রতিটা বাড়িকে এইভাবে তৈরি করা হয়েছে। এবং এই জায়গায় আজকে সিকিম, অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয়, আপনি যে পরিমাণ হোমস্টে দেখতে পারবেন, এতগুলো হোটেল পাবেন না আপনি। এই মুভমেন্টটা আমরা শুরু করতে পারি না কেন?